শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দগান গারে হৃদয়, আনন্দগান গারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে। শস্য ক্ষেতের সোনার গানে যোগ তেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখরে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যারে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে সকল ঋতুকে নিয়ে তার সৃষ্টি ভাণ্ডার পরিপূর্ণ করেছেন, কিন্তু তাঁর সৃষ্টিতে শরতের বর্ণনা ও বন্দনা এসেছে অন্যরকম রূপ ও মাধুর্য নিয়ে। এই শরতের মাঝে তিনি তার প্রাণের মাঝে পরম আকাঙ্ক্ষিত অতিথিকে অনুভব করেছেন। শরতের প্রকৃতির মোহনীয় রূপে কবিগুরু হয়েছিলেন বিমুগ্ধ। তার মনের মাঝে সে আসে কদিনের জন্য, অতিথির মতো ভীরু নরম পায়ে, আবার সেভাবেই হঠাৎ কোন রকম পূর্বাভাস না দিয়েই সে চলে যায়। বন্ধুরা, আজকের দিনে ব্যস্ত কর্মমুখ নগর জীবনে এই ঋতুর উপস্থিতিটা আমাদের কাছে খুব কি অনুভূত হয়, কিংবা অনুভব করার ফুরসত মেলে? আমরা কি টের পাই তার পায়ের শব্দ? স্নিগ্ধ মনোরম রোদেলা দুপুর গড়িয়ে যখন আঙিনায় বিকেলের মৃদু হাওয়ার গুঞ্জরণ শুরু হয়, ঠিক তখনই এক পশলা ধুম বৃষ্টির ধূসর রঙের আবেশ ছড়ানোর পর প্রকৃতি দারুণ সবুজ আর আকাশ হয়ে ওঠে গভীর নীলাভ। দূরে নদীর কিনারে সাদা পরীর মতো দুলে উঠে থোকা থোকা আলুলায়িত কাশফুলের চূড়া, আর বাগানে লতি ওঠা দোল খাওয়া থোকা থোকা মালতী ফুল। তার মিষ্টি গন্ধ বিলোল হাওয়া জানান দেয় এই ঋতুটা এখন শরৎ। কি তাই না বন্ধুরা? ওই মালতী লতা দোলে দোলে, পিয়ানো তরুর কোলে। ওই মালতী লতা দোলে, খুব হাওয়াতে মালতী লতা দোলে দোলে, পিয়ানো তরুর কোলে। ওই মালতী লতা দোলে। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরে আপন ভোলা। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরে আপন ভোলা। মোর ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে। ওই মালতী লতা দোলে দোলে, পিয়ানো তরুর কোলে। হ্যাঁ বন্ধুরা, শরতের এই যে নরম আর নিবিড় আমেজ, তা আমাদের দৈনন্দিন জীবনেও কোমল দোলা দিয়ে যায় বইকি। নগরের জীবন স্পন্দনের শরতের প্রভাব না পড়লেও বিশাল বাংলার গ্রামে গ্রামে শরতের নিবিড় ছায়া যেন অপরিসীম ব্যঞ্জনার সৃষ্টি করে, যেখানে খুঁজে নেয় বাঙালির আপন ভুবন। আর আজকের এই বৃষ্টি ভেজা শরৎ সকালে রৌদ্র ছায়ার খেলা দেখতে দেখতে চলুন যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রাঙ্গণে। সেখানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিনা ফেরদৌস মনি এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকলকে। আজ শুক্রবার
15ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 30শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 24শে সাফর 1446 হিজরি, শরৎকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বিত্ত হতে চিত্ত বড়, গুণীজনদের অমূল্য বাণী। কিন্তু মানুষ হিসেবে আমরা চিত্তের চেয়ে বিত্ত দিয়েই ধনী গরিব আলাদা করি। চাহিদার কোনো শেষ নেই, যার আছে সে চায় আরো হোক আরো হোক। অথচ সকলের উচিত বিত্তের নয় চিত্তের কল্যাণ সাধন। সামাজিক মানবিক দায়বদ্ধতা বলে একটা কথা রয়েছে না? পৃথিবীতে যারা সমাদৃত হয়েছেন তাদের আদৃত হওয়ার পেছনে রয়েছে তাদের মহৎ এবং সুন্দর চিত্ত। তারা তাদের সুন্দর চরিত্রের কারণে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন চিরকাল। অবৈধ উপায়ে বিত্তের সঙ্গে সঙ্গে ক্ষণকালীন সম্মান বেড়ে যায় বটে, তবে সে সম্মান বেশি দিন টেকে না। বিত্ত বৈভবে বেড়ে গেলে অনেকে ধরাকে সরা জ্ঞান করে থাকেন। অবৈধভাবে বিত্তবান হওয়ার রহস্য মানুষের সামনে ফাঁস হয়ে গেলে তারা হয়ে ওঠেন সবচেয়ে নিন্দিত ও ঘৃণিত। এর সাথে যারা বিত্তের ঐশ্বর্যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পৃথিবীর মাটিকে করে তোলেন রক্তাক্ত, শান্তিকামী মানুষের উপর চালান জুলুম নির্যাতন, তাদের নাম তো মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুছে যায়। তাদের কথা কেউ স্মরণ রাখে না, রাখলেও তারা ঘৃণার পাত্র হয়ে থাকে, তাই না বন্ধুরা? অথচ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বিত্ত থাকলেই কিন্তু মানুষ সুখী হতে পারে না। দেখা যায় অনেক টাকা পয়সার মালিক দুশ্চিন্তায় হতাশায় রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না। সুদ ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তারা এক পর্যায়ে তাদের নিজের পরিবারের কাছ থেকেও অবহেলিত হয়ে ওঠেন। অন্যদিকে একজন দিনমজুর সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আয় করেন তা দিয়ে চলতে তার একটু টানাপোড়েন হলেও তিনি রাতে ভালোভাবে ঘুমোতে পারেন। পরিবারের সবার সঙ্গে আনন্দে যায় তার দিনগুলো, কারণ তাদের চা পাওয়াগুলো আকাশচুম্বী নয়, অল্পতেই তাকে থাকেন সন্তুষ্ট। বিত্ত মানুষকে ব্যস্ত করে তোলে, কিছুটা ইচ্ছায় কিছুটা অনিচ্ছায়। বিত্তের পেছনে ছুটতে গিয়ে নিজের কথাই ভুলে যায় অনেকে। বিত্ত যদি চিত্তে প্রশান্তি না দিয়ে বরং অস্থিরতায় রাখে, তাহলে সে বিত্তের জন্য কেন আমরা জীবনটাকে বিষিয়ে তুলব? অল্পতে সুখী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। জীবনটা ক্ষণস্থায়ী, আমরা চলে যাব, কিন্তু সঙ্গে করে অর্থবিত্ত সম্পদ নিয়ে যেতে পারবো না। এগুলো ফেলে রেখেই আমাদের বিদায় নিতে হবে নশ্বর এ পৃথিবী থেকে, তাই না বন্ধুরা? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে না এই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। হ্যাঁ বন্ধুরা, কবিগুরুর বিখ্যাত এই কবিতার কথা একবার ভাবুন। আপনি সমাজের উঁচু শ্রেণী সিঁড়ি বেয়ে একবার নিচে তাকান, অনুভব করুন আপনার আশপাশের মানুষগুলো কেমন আছে। একটু পাশে দাঁড়ান, ভালোবাসা পাবেন, নিঃস্বার্থ ভালোবাসা। সমাজটা সুন্দর হবে। বিত্তের পাশাপাশি চিত্ত মহৎ হলে আপনি সমাজে অনেক ভালো কাজ করতে পারবেন। আসুন আমরা বিত্তের সঙ্গে সঙ্গে চিত্তকেও বিস্তৃত করি, মানবিক হই, সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। আজ এই আহ্বান জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আজকের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে রম্য কথন ঢাকা আমার ঢাকা, আছে চেনা অচেনা ঢাকা, শুনব যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা। এসবের মাঝেই শুনে নেব গান। বন্ধুরা, ডিজিটাল এই যুগে দেশের তরুণ সমাজ ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বলেই সবার ধারণা। যেই জেনারেশন নিয়ে সুশীল সমাজের এত উদ্বেগ ছিল, সেই জেনারেশনই বাধ্য করল দেশের বৈষম্য দূর করতে, স্বৈরাচারের পতন ঘটাতে, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে। কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয় তা তরুণ সমাজের বুক পেতে গুলিবিদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের সামনে এলো প্রতিবাদী চেতনার এক চূড়ান্ত প্রতিফলিত রূপে। ছাত্ররাই অজেয়, শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র আন্দোলনের অজেয় রূপ আমরা দেখেছি।
এ সফলতা যতটা না সরকার পরিবর্তন করে দেখিয়েছে, তার চেয়ে বেশি পুরো রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বৈকল্যকে তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে নাড়িয়ে দেওয়ার শিক্ষা অনাদিকাল পর্যন্ত নির্দিষ্ট নাগরিক সমাজকে দিয়েছে। বাংলাদেশে ছাত্র আন্দোলন 2024 রেজিম পরিবর্তন করে সফল হয়েছে, তবে এই আন্দোলনের প্রভাব আরও অনেক গভীর এবং ব্যাপক। তারুণ্যের মধ্যে যে দেশ সংস্কারের নতুন উদ্যম দেখা দিয়েছে, তার এক জ্বলন্ত প্রমাণ তাদের মধ্যেই পাব বলে আমরা আশাবাদী। রক্ত নিশি ভরে এগিয়ে শুনিল রে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খল পাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি লুটেছে ভয় বাধা স্বাধীন হিয়াতল। রক্ত নিশি ভরে এগিয়ে শুনিল রে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খল পাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি লুটেছে ভয় বাধা স্বাধীন হিয়াতল। রক্ত নিশি ভরে এগিয়ে শুনিল রে। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকার সবারে ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দলে গেল মরণ সংকার সবারে ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চল বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে উতল কলরলে। রক্ত নিশি ভরে এগিয়ে শুনিও রে। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকার সবারে ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দলে গেল মরণ সংকার সবারে ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চল বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে উতল কলরলে। রক্ত নিশি ভরে এগিয়ে শুনিও রে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জ এবং FM 102 মেগাহার্জে। বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার। রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায়। বলা যেতে পারে যে রচনার জীবনে লঘু চপল বিষয়গুলোকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। তবে এমন অনেক রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধ জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারে তেমনই একটি পর্ব, রম্যকথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্যকথনটি লিখেছেন তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন ফজলুর রহমান বাবু। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। বাংলা প্রবাদ নিয়ে ভাবিতে গিয়া আমি কোনো কুল কিনারা পাই না। এই যেমন ধরুন প্রবাদে আছে চোখ থাকিতে অন্ধ। এই প্রবাদের মানে কি? এইরূপ মানুষ কি আদৌ আছে? তবে ভাবিয়া দেখিয়াছি, কেহ যদি চোখের পাতা বন্ধ করিয়া রাখে তবে তাহাকে বলা যেতে পারে চোখ থাকিতে অন্ধ। আবার রাতের বেলা কারেন্ট যাইবার পর কেহ যদি চোখ খুলিয়া দেখে চারিদিকে অন্ধকার, তখনও তো বলা যাইবে চোখ থাকিতে অন্ধ। আরেকটি প্রবাদ নিশ্চয় শুনিয়াছেন, চোখে সর্ষে ফুল দেখা। বিপদে পড়িলে নাকি মানুষ চোখে সর্ষে ফুল দেখে। আমি জানি না বিপদে পড়িয়া অতীতে কেউ এইরূপ ফুল দেখিয়াছে কিনা, এমনকি ভবিষ্যতেও দেখিবে কিনা। তবে চোখে সর্ষে ফুল দেখিবার উপায় রহিয়াছে। সরিষা ক্ষেতের সামনে দাঁড়াইয়া দুই চোখ মেলিয়া তাকান, সম্মুখে শুধু সর্ষে ফুল দেখিবেন। আবার সানগ্লাসে সুপার গ্লু দিয়া কয়েকটি সরিষার ফুল লাগাইয়া হাঁটিলেও চোখে সর্ষে ফুল দেখিবেন। আরেকটি প্রবাদে আছে, ছেঁড়া কাঁথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখা। আচ্ছা, লাখ টাকার স্বপ্ন দেখিতে হইলে ছেঁড়া কাঁথায় শুইতে হইবে কেন? যাহারা বিদেশি কম্বলের নিচে শুইয়া ঘুমায় তাহারা কত টাকার স্বপ্ন দেখে বলিতে পারেন? অনেকে অফিসে দেরি করিয়া যান,
ইয়াতে অফিসের বড় কর্তা বা বস অসন্তুষ্ট হন। আমি বড় কর্তার অসন্তুষ্টির কারণ খুঁজিয়া পাই না, কারণ প্রবাদে আছে আগে গেলে বাগে খায়। অতএব কে নিজের বিপদ ডাকিয়ে আনি তাগে যাইবে। বড় কর্তা এই প্রবাদ জানেন না, তাই তিনি আগে যাইতে বলেন। এখন সময় আসিয়াছে প্রবাদটির পরিবর্তন আনিবার। এখন বলা উচিত পরে গেলে বাঘে খায়। লেট হইলে বড় কর্তা যেভাবে বাঘের মতো গর্জন করিয়া বসেন, মনে হয় এক্ষুনি বুঝি ঘাড় মটকাইবেন। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এই প্রবাদও নিশ্চয় আপনার পরিচিত। এখন কি করিবেন আপনিই বলুন। জলে ও ডাঙ্গায় বাস করিবার সুযোগ নাই, অতএব কোথায় বাস করিবেন? আকাশে করিতে পারেন। আকাশে প্যারাসুট বানাইয়া ভাসিতে থাকুন, তবে প্যারাসুট নিচে নামিয়া আসিতে বাধ্য। অতএব আর এক কাজ করিতে পারেন, জলের কুমির আর ডাঙ্গার বাঘের মধ্যে লড়াই বাঁধাইয়া দিতে পারেন। বাঘ কুমিরে লড়াই করুক, আর আপনি নিশ্চিন্তে থাকুন। অনেক খামারি গরুর খামার দিয়া ভয়ে থাকেন, ভাবেন এই বুঝি চোরে গরু মারিয়া দিবে। কিন্তু আমি বলি, ভয়ের কিছু নাই। খামার তালা চাবি দিয়া আটকাইয়া রাখিবারও দরকার নাই, কারণ কথায় আছে গরু মেরে জুতা দান। চোর যদি আপনার সব গরু মারিয়াও দেয়, ভয় নাই, সে জুতা দান করিবে। সেই জুতা দিয়া আপনি একটি জুতার ফ্যাক্টরি দিতে পারিবেন। বিনা মেঘে বজ্রপাত, এই কথা অবশ্য সত্য। বাংলা সিনেমায় দেখা যায় নায়ক বা নায়িকার দুর্দশার সময় বজ্রপাত হইতেছে। ওই সময় অনেকবার সিনেমা হলের বাইরে গিয়া দেখিয়াছি আকাশে কোনো মেঘের চিহ্ন নাই। চোরে চোরে মাসতুতো ভাই, এই প্রবাদের কোনো সত্য পাই নাই। এক চোরের সহিত আর এক চোরের রক্তের কোনো সম্পর্কই নাই। কিংবা হয়তো আমিই ভুল করিতেছি। চোরেরা হয়তো বংশ পরম্পরায় এক, তাহারা বংশের পদবি পরিবর্তন করিয়া বিভিন্ন নামে চুরি করিতেছে। এইরূপ বাংলা প্রবাদ লইয়া বহু কথা জমা আছে। সময়ের অভাবে আজ সকল কিছু বলিতে পারিলাম না। অবসর পাইলে আর একদিন প্রবাদ লইয়া কথা বলিব। শুনলাম ঢাকা আমার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরি এই সৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। তবে এই জাতীয় স্মৃতিসৌধ শুধুমাত্র মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি স্মরণের জন্যই নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের আরও অনেক ইতিহাস। বন্ধুরা, এবারের পর্ব চেনা অচেনা ঢাকা। আজ শুনব জাতীয় স্মৃতিসৌধ নিয়ে নিবন্ধ। লিখেছেন তনিমা করিম এবং পড়ে শোনাচ্ছেন তানিয়া পারভিন। প্রিয় শ্রোতা, আজ চেনা অচেনা ঢাকা পর্বে আমরা শুনব জাতীয় স্মৃতিসৌধ নিয়ে। জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে একদম পথের পাশে অবস্থিত। লাল ইটের দেয়াল দিয়ে ঘেরা চারদিক, মাঝখানে প্রবেশপথ। ঢুকতেই সবুজের মাঝে সরাসরি চোখ চলে যায় জাতীয় স্মৃতিসৌধের উঁচু মিনারের দিকে। মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে অন্যতম এবং প্রধানতম সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধে আপামর জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মৃতিস্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। সাভারে নির্মিত এই সৌধ মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ আমাদের অস্তিত্ব আর জাতীয়তাবোধের প্রতীক, আমাদের ইতিহাসের স্মারক। প্রতি বছর স্বাধীনতা আর বিজয় দিবসে জাতীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ শুধু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি স্মরণের জন্যই নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের আরও ইতিহাস। যে ইতিহাস, যে ঘটনা আমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে গেছে দ্রুত গতিতে এবং স্বল্প সময়ে। আমরা হয়ে উঠেছি অপ্রতিরোধ্য। একটি স্বাধীন দেশের নেশায় বাংলার নারী পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে, ছিনিয়ে এনেছে বিজয়। যারা শুধু স্মৃতিসৌধের সামনের ছবি দেখেছেন, তারা কখনোই এর গঠন সম্পর্কে জানতে পারবেন না, বুঝতেও পারবেন না এটি কিভাবে আর কি ইতিহাস মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটা বুঝতে হলে এই সৌধের খুব কাছে আসতে হবে, পাশ থেকে দেখতে হবে,
ভালোভাবে দেখলেই বোঝা যাবে স্মৃতিসৌধটি ৭ জোড়া ত্রিভুজ দিয়ে তৈরি, আর জাতীয় স্মৃতিসৌধের ৭ জোড়া দেয়াল আমাদের স্বাধীনতা আন্দোলনের ৭টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। এবারে একটু ফিরব পেছনের কথায়। ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমাদের এই ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই নবীনগরে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৭৮ সালে সৌধ বানানোর জন্য এর নকশা চেয়ে একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫৭ জন প্রতিযোগীদের মধ্যে থেকে স্থপতি মইনুল হোসেনের দেয়া নকশাটি নির্বাচিত হয়। এই স্মৃতিসৌধ ৩টি পর্যায়ে শেষ করা হয়েছে। প্রথম পর্যায় শুরু হয় ১৯৭২ সালে। এ পর্যায়ের কাজ ছিল জমি কেনা ও প্রকল্পের রাস্তা নির্মাণ করা। ১৯৭৪ থেকে ১৯৮২ সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ে গণকবর, হেলিপ্যাড, পার্কিংয়ের জায়গা, পেভমেন্ট নির্মাণের কাজ করা হয়। ১৯৮২ সালের আগস্টে সম্পূর্ণ তৃতীয় পর্যায়ে কৃত্রিম লেক, পাশের সবুজ অঙ্গন, ক্যাফেটেরিয়া, হাউজিং প্রভৃতি ছাড়াও মূল স্তম্ভটি নির্মাণ করা হয়। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। চারিদিকে সবুজের সমারোহ, নানা ধরনের গাছপালা চমৎকার এক স্নিগ্ধতা এনে দিয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। পানি ভরা লেকে পাখির উপস্থিতি, বিভিন্ন জায়গায় নানা ধরনের সিঁড়ি, লাল আর সাদা, পাশাপাশি পাখালির কলকাকলি মনে হয় যেন প্রকৃতি আর আধুনিকতা এক হয়ে মিলেমিশে ভালোবাসার শ্রদ্ধা নিবেদন করছে দেশের সব শহীদদের প্রতি। এখানে এলে মনটা অবশ্যই ভালো হয়ে যায়। মনে হয় এমনি তো আমাদের বাংলাদেশ। কোনো এক ছুটির অবসরে এখানে আসুন সবাইকে নিয়ে, বিশেষ করে পরিবারের ছোট্ট সোনামণিদের নিয়ে, যারা আমাদের আগামী দেখবেন। ওরা একে একে অনেক প্রশ্ন করছে আপনাকে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গল্পের ছলে ওদের জানান আমাদের অহংকারী মুক্তিযুদ্ধের সংগ্রামী আর আত্মত্যাগী ইতিহাসের গল্প। জানাবেন ওদের সঠিক ইতিহাস জানানো মানে পক্ষান্তরে দেশের জন্য কাজ করা। মনের মাঝে স্মৃতির পাহাড় ৫২ থেকে ৭১ আর আজকের বাংলাদেশ। জেগে থাকুক হৃদয়ে, জেগে থাকুক তারা যারা জীবন দিয়ে এদেশ মুক্ত করেছেন, যারা আত্মত্যাগ করেছেন দেশের জন্য। শুনলাম চেনা অচেনা ঢাকা। বন্ধুরা, এবারে শুনবো দেশের গান, শিল্পীদের গালালা। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি প্রাণে প্রেরণা শিহর লাগে, প্রতিদিন তোমায় দেখে সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে।
ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। ফসল শোভায় আলোর তৃষা, নতুন ছন্দের পেল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। শুনলাম দেশাত্মবোধক গান। বন্ধুরা, চলুন এবার চাই যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা পর্বে। ভয়াবহ বন্যায় কয়েকদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই রুটে আবারও চলাচল করছে ট্রেন। চলুন শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় 7:45 সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30। কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্দুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধে 6:45। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 10:30। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:15। রাজশাহীর উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় বেলা 3টায় এবং সীমান্ত শহর বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 11:45। এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যায় বেলা 1:30। আজ যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জানাই, আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে গুলিস্তান ও সায়েদাবাদ টার্মিনাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, খুলনা, বরিশাল সহ প্রায় 21টি জেলার বাস চলাচল করে থাকে। এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। বন্ধুরা, পথ চলতে ট্রাফিক আইন মেনে চলবেন। অবশ্যই জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেন। কেমন? আপনাদের যাত্রা শুভ হোক। বন্ধুরা, আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে যাওয়ার আগে বলি, আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে। 11 জেলায় পানিবন্দী মানুষ, লাখ লাখ মানুষ দিশেহারা। এসব বন্যার্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে ছাত্র জনতা সহ সকল পেশার মানুষেরা। ঐক্যবদ্ধ বাংলাদেশের অভিপ্রায় দেখে আমরা সকলেই অভিভূত। বন্ধুরা, যদি আপনারা সমাজে যারা বিত্তবান তারা যদি হৃদয়বানদের পাশে দাঁড়ান, তবেই দেশ হবে স্বনির্ভর, সার্থক হবে মানব জীবন। আসুন আমরা সবাই মিলে এই দায়িত্বটা পালন করি। বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। সবার জন্য শুভ কামনা রেখে বলে যাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি মহানগর থেকে। তবে জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, তত্ত্বাবধানে শাহনাজ বেগম। আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু।